আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের শেষ ক্লাস অর্থাৎ ৪র্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে গ্রাফ এন্ট্রি এবং ক্লাস শেষে আমরা কিছু প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। প্রথমে আসি গ্রাফ। গ্রাফ কি? গ্রাফ হলো সুস্পষ্টভাবে চিত্রের মাধ্যমে গাণিতিক তথ্যাবলীর চমকপ্রদ ও চিত্তাকর্ষকভাবে উপস্থাপনের একটি সহজতম কৌশল। পরস্পর সম্পর্কযুক্ত বস্তুগুলো যে বিন্দুতে সংযুক্ত হয় তাকে ভার্টিসেস বলে। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সংযুক্ত লিঙ্কগুলোকে এজ বলে। এখন এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে গ্রাফের। এখানে আমরা G is equal to V is composed of B set of vertices, E set of edges connecting the vertices in V. এটা একটা গ্রাফ। এখানে 5টা এলিমেন্ট আছে, A, B, C, D, E। তাহলে আমরা ওই গ্রাফের নাম হচ্ছে V is equal to A, B, C, D, E। আর H এখানে এর সাথে 3টা কানেক্টেড, এর সাথে B কানেক্টেড, এর সাথে C কানেক্টেড, এর সাথে D কানেক্টেড। এখানে আমরা এটা যখন সেট করব তখন AB, AC, AD পেলাম। এরপর B এর সাথে E কানেক্টেড। B এর সাথে A কানেক্টেড কেন বলতেছি না, কারণ এর সাথে অলরেডি B কানেক্টেড হয়ে গেছে, তাই আমরা উল্টা আর বলবো না, তাই BE শুধু। C এর সাথে D কানেক্টেড, C এর সাথে E কানেক্টেড, তারপর D এর সাথে E কানেক্টেড। এভাবে করে আমরা 1 2 3 4 5 6 7 7টা সেট পেয়েছি এই 5টা এলিমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে গ্রাফের এক্সাম্পল। গ্রাফ ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের গ্রাফ মানে কি? গাণিতিক সমস্যাগুলো গ্রাফ ডাটা স্ট্রাকচারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। অ্যারে ব্যবহার করে ভার্টিসেস এবং এজের সমন্বয়ে এই কাজটি খুব সহজে উপস্থাপন করা যায়। ডাটা স্ট্রাকচারের মাধ্যমে গ্রাফকে উপস্থাপনার পূর্বে কিছু কিওয়ার্ডের সাথে অবগত হওয়া দরকার। কিওয়ার্ডগুলো কি? একটা হচ্ছে ভার্টেক্স। গ্রাফের প্রতিটি নোডকে ভার্টেক্স বলে। নিচে চিত্রের গোলাকৃতি লেভেলগুলোকে ভার্টিসেস বলে। এখানে একে আমরা গোল করে চিহ্নিত করছি, সেটা একটা ভার্টিস। বি একটা গোল করে চিহ্নিত করছি, বি ভার্টিস, সি ভার্টিস, ডি ভার্টিস। চিত্রে তাহলে এ থেকে জি বিন্দুগুলো হচ্ছে ভার্টিসেস। আমরা এগুলোকে অ্যারে এর মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখানে একে ইন্ডেক্স 0 হিসেবে শনাক্ত করতে পারি, বি কে ইন্ডেক্স 1। আমরা অ্যারে যখন পড়েছিলাম তখন আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডেক্সের মাধ্যমে শনাক্ত করছিলাম। 0 থেকে স্টার্ট হচ্ছে বা 1 থেকেও স্টার্ট করতে পারেন। এখানে অ্যারের মধ্যে এ হচ্ছে 0 ইন্ডেক্সে অবস্থিত, বি হচ্ছে 1 ইন্ডেক্সে অবস্থিত, সি 2 ইন্ডেক্সে, এভাবে করে জি 6 ইন্ডেক্সে অবস্থিত। এজ মানে কি? এজ হলো দুটি ভার্টিসের মধ্যে সংযোগ পথ অথবা দুটি ভার্টিসের মধ্যে সংযোগ লাইন। এখানে এ আর বি, এ সি, এ ই, এ এফ, এখানে সংযোগ স্থল যেগুলো আছে এগুলোকে আমরা এজ বলতেছি। অ্যাডজেসেন্সি, দুটি নোড বা ভার্টিসেস তখনই অ্যাডজেসেন্ট বা সন্নিহিত হয় যদি তারা সংযুক্ত হয় একে অন্যের সাথে এজের মাধ্যমে। তাহলে চিত্রে B is adjacent to A, M এবং C is adjacent to B। A এর সাথে B কানেক্টেড, এই জন্য B is adjacent to A, আর B এর সাথে C কানেক্টেড, এই জন্য C is adjacent to B। পাথ কি? পাথ হলো দুটি ভার্টিসেস এর মধ্যে এজ গুলো ক্রম নির্ধারণ করে। চিত্রে A B C D এর পাথ হলো A থেকে D। A B C D, এটার পাথ আমরা তাহলে A থেকে D ধরতেছি। গ্রাফ শেষ, এখন আমরা ট্রিতে আসি। ট্রি কি? ট্রি এক ধরনের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমরা ডাটা স্ট্রাকচারের উদাহরণ যখন পড়েছিলাম তখন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ভাগে ভাগ করেছিলাম। ট্রি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার অন্তর্ভুক্ত, গ্রাফও নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে অন্তর্ভুক্ত। অনেক সময় ডাটার বিভিন্ন উপাদানের মধ্যে ঊর্ধ্বক্রম বা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বিদ্যমান থাকে। এখানে হায়ারার্কিক্যাল বলতে একটি ডাটার অধীনে সম্পর্কযুক্ত একাধিক ডাটা উপাদানকে বোঝানো হয়েছে। যে ডাটা স্ট্রাকচারের মধ্যে এই ধরনের হায়ারার্কিক্যাল সম্পর্কের সুস্পষ্ট প্রতিফলন ঘটে তাকে ট্রি বলে।
ট্রি কাকে বলে আসলে এই লেখাটা লিখবেন। একটি গাছের যেমন মূল বা কাণ্ড থেকে একাধিক শাখা বের হয়, আবার প্রতিটি শাখা থেকে একাধিক প্রশাখা বের হয় এবং এভাবেই একটি গাছ বিস্তার করে, তেমনি ট্রি ডাটা স্ট্রাকচার এ একটি মূল রুট থাকে। সে মূলকে কেন্দ্র করে শাখা প্রশাখা বের হয়। একটি মূলের কয়েকটি গ্রুপ থাকে, প্রতি গ্রুপে আবার কয়েকটি সাবগ্রুপ থাকে। এভাবে ট্রি স্ট্রাকচার গঠিত হয়। এখানে একটা এক্সাম্পল দেখছি ট্রির। এখানে বার্ড নামের একটা ট্রি রুট আমরা ক্রিয়েট করলাম। দুই ধরনের পাখি থাকতে পারে, ফ্লাইং বার্ড, নন ফ্লাইং বার্ড। তো আমরা দুটি শাখায় ভাগ করে দিলাম বার্ডকে। আর ফ্লাইং বার্ড আবার কতগুলো উদাহরণ আছে, রবিন, সোয়েলো। নন ফ্লাইং বার্ড উদাহরণ আছে পেঙ্গুইন, কিউই। তো এখানে আমরা আরো একটা প্রশ্ন পেলাম, 2x + 7 কে ট্রি আকারে প্রকাশ করো। আপনাদের এক্সামে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, তখন এটাকে কিভাবে আপনি সমাধান করবেন। তাহলে এটা এখন সমাধান দেখাই আমরা। প্রথমে 2x + 7 এই দুইটাকে আমরা ভাগ করতেছি প্লাসের মাধ্যমে। তা প্লাস হচ্ছে এই দুটোটার মূল, তাহলে আমরা প্লাসকে রুট ধরতেছি, এটা প্লাস হচ্ছে রুট। তো প্লাসকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। আবার 2x কে আবার কে কেন্দ্র আছে, ইনটু মানে গুণ, 2 গুণ x, তাই এখানে একটা গুণ চিহ্ন হবে। গুণ চিহ্ন হয়, এটা আবার দুই ভাগ, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে x, আর এখানে হবে 7। তাহলে আমরা যখন পড়বো, আরো একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রি কিন্তু আমরা বাম দিক থেকে শুরু করি পড়ার সময়, বেশিরভাগ ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করে। তা 2 × x + 7 হয়ে গেল, 2 × x + 7, এটাই হচ্ছে ট্রি আকারে প্রকাশ করার নিয়ম। তাহলে আমরা প্লাসকে রুট হিসেবে গণ্য করলাম, তারপর ইনটু 2x, বাম দিকের কাজ আগে করে ফেলবেন, 2 × x, আর বাকিটা থাকে 7, সে ডান দিকে বসে যাবে। ট্রি ট্রাভার্সাল, যে পদ্ধতিতে কোনো একটি ট্রি এর সকল নোডগুলো ভ্রমণ বা ভিজিট করে তাদের মানগুলো প্রিন্ট করা যায়, তাকে ট্রি ট্রাভার্সাল বলে। যে কোনো ট্রি এর সবগুলো নোড সংযুক্ত থাকে এজ এর মাধ্যমে। আমরা সর্বদাই ট্রাভার্সাল শুরু করব রুট নোড থেকে। তিনভাবে ট্রি ট্রাভার্সাল করা যায়: ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল। ইন অর্ডার ট্রাভার্সাল হচ্ছে প্রথমে বাম দিক থেকে শুরু করবে, তারপর রুটে যাবে, তারপর ডান দিকে যাবে। প্রি অর্ডার ট্রাভার্সাল হচ্ছে প্রথমে বাম দিক থেকে শুরু করবে, তারপর ডান দিকে শুরু করবে, তারপর রুটে যাবে। পোস্ট অর্ডার ট্রাভার্সাল হচ্ছে প্রথমে রুট যাবে, তারপর বাম দিকে, তারপর ডান দিকে। এবার আসি বাইনারি সার্চ ট্রি। একটি বাইনারি সার্চ ট্রি এমন একটি ট্রি যার সবগুলো নোড নিম্নের নিয়ম বা প্রপার্টিস গুলো মেনে চলে। প্রপার্টিস গুলো কি? এক নম্বর প্রপার্টিস, বাম দিকের সাবট্রির নোডগুলো মানের উপরের প্যারেন্ট নোড থেকে সর্বদাই কম বা সমান হবে। আমরা দুইটা নোড সম্পর্কে জানবো, একটা হচ্ছে প্যারেন্ট নোড, একটা হচ্ছে চাইল্ড নোড। প্যারেন্ট নোড আরেকটা হচ্ছে রুট নোড। রুট হচ্ছে যেটা সবার উপরে থাকবে, সেটাকে আমরা রুট বলতেছি। রুট একটাই থাকে, কিন্তু রুটের পরের সব নোডগুলাই আমরা প্যারেন্ট এবং চাইল্ড হিসেবে গণ্য করব। যে নোডের আরো শাখা প্রশাখা থাকবে, সেই নোডটা তাহলে প্যারেন্ট নোড হিসেবে গণ্য হবে। আর যদি সেই নোডটা যখন কোনো শাখা প্রশাখা না থাকলে সেটা চাইল্ড নোড হিসেবে গণ্য হবে। তো প্রপার্টিস 1 ছিল কি? প্যারেন্ট নোড থেকে সর্বদাই কম বা সমান হবে। কোন দিকে? বাম দিকে। আর আরেকটা প্রপার্টিস, ডান দিকে সাবট্রির নোডগুলো মানের উপরের প্যারেন্ট নোড থেকে সর্বদাই বেশি বা সমান হবে। তাই বাইনারি সার্চ ট্রিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রপার্টিস 1, প্রপার্টিস 2। এটা যদি এক লাইনে আমরা সংজ্ঞায়িত করি, তাহলে লেফট সাবট্রি লেস দেন অর ইকুয়াল নোড
লেস দেন ইকুয়াল রাইট সাব ট্রি। এখন একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা 8 একটা রুট নোড দেখতেছি। 8 এর লেফট সাইডে 3 আছে আর রাইট সাইডে 10 আছে। তা আমাদের রুলস অনুযায়ী বাম দিকে কম বা সমান হবে, তাহলে রুট নোড থেকে 3 ছোট, আর ডান দিকে বেশি হবে, তাই 8 থেকে 10 বড়। আর বাম দিকে আবার আরো দুইটা চাইল্ড আছে, তাহলে এটা প্যারেন্ট নোড হিসেবে গণ্য হবে। তাহলে 1 3 থেকে ছোট, 6 3 থেকে বড়। আবার 6 এর দুইটা চাইল্ড আছে, 6 থেকে 4 6 থেকে ছোট, 7 6 থেকে বড়। আবার এদিকে 14 10 থেকে বড়। 14 এটা ডান দিকের ট্রি হিসেবে গণ্য হচ্ছে, মানে ডান দিকের শাখা। আর 14 পরে 13 এটা আবার লেফট সাব ট্রি হিসেবে গণ্য হচ্ছে। 13 14 থেকে ছোট, 14 10 থেকে বড়, 10 8 থেকে বড়। এইভাবে বাইনারি ট্রি সাজাই আমরা। এবার আসি হিপ কি। গত ক্লাসে আমরা হিপ সর্ট পড়েছিলাম। এই হিপ সর্টটা এই হিপ একই কথা বোঝায়। হিপ একটি বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার। বাইনারি ট্রিতে প্রতিটি নোডের সর্বোচ্চ 2টি চিলড্রেন থাকতে পারে, যার উদাহরণ এটাই। এখানে সর্বোচ্চ 2টা চিলড্রেন আছে, অথবা একটা আছে কিন্তু 2 এর বেশি নেই। একটি ট্রি স্ট্রাকচারকে তখনই হিপ বলা হবে যখন ট্রি এর বিভিন্ন নোডের উপাদান সমূহকে মানের ক্রমানুসারে সাজানো থাকে। হিপ দুই ধরনের হতে পারে, ম্যাক্স হিপ, মিন হিপ। শেষ। আমরা ম্যাক্স হিপ মিন হিপ গত ক্লাসে আলোচনা করেছি, তাই এখানে আর করলাম না। থ্যাংক ইউ। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখতেছি। বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরিকরণ, লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন ও বিয়োজন করার প্রোগ্রাম লেখো, write a stack demonstration which will push and pop items from stack and show the items remaining within the stack. Write a stack demonstration program which will insert and delete items from a queue and show the items remaining within the queue. Write a program to search an item from an array using linear search algorithm. Factorial value বের করার প্রোগ্রাম লেখো, ফিবোনাক্কি মান বের করার প্রোগ্রাম লেখো। এখানে এগুলো কয়েকগুলো আছে। প্রথমটা যেটা বলছে গাণিতিক সমস্যা সমাধান, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরিকরণ, সেটা আপনাদের আমি বোঝাবো। ধরা যাক একটা প্রশ্ন আছে, 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে অ্যালগরিদমটা দেখবেন কিভাবে, কয়েকগুলো ধাপের মাধ্যমে। ধাপ 1 নম্বর হচ্ছে শুরু করতে হবে, 2 নম্বর হচ্ছে সংখ্যা 3টি পড়তে হবে, 3 নম্বর হচ্ছে 3টি সংখ্যা যোগ করতে হবে, 4 নম্বর হচ্ছে যোগফল প্রদর্শন করতে হবে, আর শেষ ধাপ হচ্ছে যে শেষ করতে হবে। এখন এটা ফ্লোচার্ট যখন অঙ্কন করবেন তখন কিভাবে শুরু করবেন? প্রথমে একটা সার্কেল নেবেন, সেখানে লিখবেন স্টার্ট বা শুরু করি, স্টার্ট আর টি। স্টার্ট লেখার পর নিচে একটা অ্যারো সাইন দিবেন। তারপর দ্বিতীয় ধাপ কি বলছে, সংখ্যা 3টি পড়তে হবে। সংখ্যা 3টি পড়ার জন্য আমরা কি করি, একটা সামান্তরিক আঁকি। এইভাবে সামান্তরিক আঁকার পর লিখি রিড এ, 3টা ধরলাম ভেরিয়েবল, এ কমা বি কমা সি। তারপর নিচে একটা অ্যারো দিব। অ্যারো দেওয়ার পর 3টি সংখ্যা যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা কি করি, আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্র, এটা সামান্তরিক, এটা আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রে আমরা কি লিখব, s is equal to অথবা sum is equal to a plus b plus c। তারপর আরেকটা নিচে অ্যারো সাইন দিব। দেওয়ার পর যোগফল প্রদর্শন করতে হবে।
এখানে এটা আমরা ইনপুট হিসেবে নিচ্ছি রিড এবিসি, আর আউটপুট হিসেবে আমরাও সামান্তরিক ব্যবহার করব। সামান্তরিকের চিহ্নটা এটা কি লিখবো? প্রিন্ট, প্রিন্ট এস, পি আর আই এন টি, প্রিন্ট এস। এই এস এর মধ্যে আমরা a প্লাস বি প্লাস সি করছি, সেটা এখানে প্রিন্ট করবে। তো শেষ ধাপে আমরা শেষ করব, সেটাও আমরা এরকম সার্কেল দিয়ে এন্ড লিখে দিব, ই এন ডি, এন্ড। এইভাবে আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করব। পরেরটা কি বলছে? লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন ও বিয়োজন করার প্রোগ্রাম লেখো। তাহলে লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন ও বিয়োজন করার প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা দেখলাম, আমি সি কোডে করছি, আপনারা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারেন যদি আপনাদের জানা থাকে। এখানে একটা সি ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমি লিঙ্ক লিস্টের মাধ্যমে ডাটা সংযোজন ও বিয়োজন করব। আমি এখানে অলরেডি বিল্ড ইন করে রাখছি ডাটা সংযোজন ও বিয়োজন। যেমন এখানে 21, 56, 44 তিনটা ডাটা অলরেডি ইনসার্ট করা আছে। যদি আমি প্রথম নম্বরটা আমি যদি রিমুভ করতে চাই তাহলে 21টা রিমুভ হবে, লাস্টটা রিমুভ করতে চাইলে 44টা রিমুভ হবে। যদি রান করে দেখি তাহলে এটা আসে লিঙ্ক লিস্ট 44, 56, 21, লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য বিগিনিং 44টা রিমুভ হয়ে গেছে, লিঙ্ক লিস্ট আফটার ডিলিশন এট দ্য এন্ড 56টা 21টা রিমুভ হয়ে গেছে, তখন শুধু 56 মিডলটা থাকে। এটা হচ্ছে এটা। আমি আপনাদেরকে কিছু রেফারেন্স ভিডিও দিব, যার মাধ্যমে আপনারা কোডিং এগুলো আরো ভালো স্পষ্টভাবে বুঝতে পারবেন, তাই চিন্তা নাই। এখন দ্বিতীয়টা কি বলছে? রাইট এ স্ট্যাক ডেমনস্ট্রেশন প্রোগ্রাম উইচ উইল পুশ এন্ড পপ আইটেমস। আমরা পুশ এন্ড পপ আগে পড়েছিলাম, পুশ মানে ইনসার্ট করা, পপ মানে ডিলিট করা। এখন স্ট্যাকে আমরা পুশ এন্ড পপ করব। তো কিভাবে করব? এখানে আছে, এটা হচ্ছে পুশ এন্ড পপের কোড। এটা আগে রান করে দেখালে কি দেখায় দেখেন, আমাকে 4টা অপশন দিছে, পুশ দ্য এলিমেন্ট, পপ দ্য এলিমেন্ট, শো, এন্ড। আমি যদি 1 নম্বর অপশনটা ক্লিক করি তাহলে আমি মনে করেন 25 পুশ করতে চাচ্ছি, এন্টার দিলাম। তারপর আবার পুশ, আরো একটা এলিমেন্ট পুশ করব, সেটা হচ্ছে 45। এখন আমি এটা যে দুইটা এলিমেন্ট আমি পুশ করলাম সেটা শো করতে চাচ্ছি, তাহলে আমি 3 ক্লিক করব। 3 দিলে এখানে 45, 25 দুইটা দেখাচ্ছে। আমরা পুশ এন্ড পপ কি পড়েছিলাম, একটা স্ট্যাকের মধ্যে সারি সারিবদ্ধভাবে থাকে, অর্থাৎ আমি যে বলতে চাচ্ছি এখানে এটা একটা স্ট্যাক, এখানে সারি সারি কতগুলা এলিমেন্ট থাকে। এখন আমি যদি কোনো আইটেম পুশ করি তাহলে সেটা এখানে পুশ হবে, আর যদি পপ করি উপরের এলিমেন্টটাই পপ হবে, মানে সরে যাবে। এইভাবে আমরা এটা করতেছি, তাই এখানে উপর নিচ ভাবে দেখাচ্ছে 45 এবং 25। এখন আমি যদি পপ দ্য এলিমেন্ট করি তাহলে উপরের এলিমেন্টটাই সরে যাবে, মানে 45টা সরে যাবে। 2 সিলেক্ট করলাম, এলিমেন্ট পপড হয়ে গেছে, বলছে পপড এলিমেন্ট 45। এখন আমি যদি শো করাতে চাই তাহলে শুধু 25 দেখাবে, মানে 45টা সরে গেছে, উপর থেকে পপড হবে। এখন আমি যদি আবার পুশ করি 33, এখন যদি শো করি 25-এর উপরে এখন 33 আসছে, এইভাবে করে। আর আমি যদি এন্ড করি, কোড এন্ড হয়ে গেছে। এটা হচ্ছে এই কোডের নিয়ম। এখানে আমি সুইচ কেস ইউজ করছি। সুইচ কেস মানে কতগুলো কেস। এখন আমি যে 1, 2, 3, 4 দিলাম, এগুলো সুইচ কেসের কাজ। 1-এর কাজ পুশ, 2-এর কাজ পপ, 3-এর কাজ শো, 4-এর কাজ হচ্ছে এক্সিট করা। এটা কতগুলো লজিক আমরা ইউজ করছি, পুশ, পপ,
এবং শো করার জন্য। এটা হচ্ছে এই কোডের কাজ। এবার আসি, রাইট স্ট্যাক ডেমনস্ট্রেশন প্রোগ্রাম উইচ উইল ইনসার্ট এন্ড ডিলিট বা পুশ এন্ড পপ একই কথা। কিউ থেকে আমরা স্ট্যাক মানে হচ্ছে উপর নিচ, আর কিউ হচ্ছে কি, কিউ যদি আমি করি কি হচ্ছে সিরিয়াল বাই এরকম। পুশে আমরা কি বলছিলাম, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে লাস্ট আসবে সেই সবার আগে যাবে পপ করার সময়। আর কিউ তো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে সবার আগে আসছে সে সবার আগে যাবে। মানে একটা টিকিট কাউন্টার বলতে পারেন, টিকিট কাউন্টারে এই সবার আগে আসছে, এ আগে যাবে, তারপর সেকেন্ড জন আসছে, সেকেন্ড জন যাবে, এভাবে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এটা কেমনে করব, এইটা এখানে আছে কিউ, এটা হচ্ছে কিউ কোড। এখানেও আমরা কেস ইউজ করছি। এন কিউ মানে হচ্ছে ইনসার্ট করা, ডি কিউ মানে ডিলিট করা, আর 3 মানে শো করা। তা আমি যদি এটা এখন রান করি, আমি একটা এলিমেন্ট ইনসার্ট করলাম 45, তারপর আরো একটা এলিমেন্ট ইনসার্ট করছি 33। এখন আমি শো করলে এখানে পাশাপাশি দেখাচ্ছে 45 33। এখন আমি যদি ডিলিট করি মানে ডিকিউ করি, তাহলে কোনটা ডিলিট হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে 45টা আগে যাবে গা। 45টা বলছে এলিমেন্ট ডিলিটেড ফ্রম দ্য কিউ 45। এবার আমি যদি শো করি তাহলে কি দেখাচ্ছে 33, শুধু মানে 45টা ডিকিউ হয়ে গেছে। এভাবে আমরা এই কোডটা রান করব। এখানেও সেম কাজ করছি, লজিকগুলো ব্যবহার করছি আমরা। এটা হচ্ছে ইনসার্ট করার জন্য, এটা ডিলিট করার জন্য, এটা শো করার জন্য, এই তিনটাই। আর 4 নম্বরটাতে এক্সিট করলেই বের হয়ে যাবে। এটা হচ্ছে এই কোডের অংশ। এবার আসি আরো পরের কোশ্চেনে, রাইট এ প্রোগ্রাম টু সার্চ অ্যান আইটেম ফ্রম অ্যান অ্যারে ইউজিং লিনিয়ার সার্চ অ্যালগরিদম। এটাও সেম বিষয়, লিনিয়ার যে কাজটা করছি আমরা, এটা আমরা সার্চ করব একটা অ্যারে থেকে কোনো আইটেম। তারপরটা আসি ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করার নিয়ম। ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো একটি সংখ্যার পূর্ববর্তী সব সংখ্যার সাথে গুণফল। আমি যদি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে বলি, সেই সংখ্যা পূর্ববর্তী সংখ্যার সাথে যত সংখ্যা আছে সবগুলো গুণফল করবে। মানে আমি এটা রান করার সময় যদি 5 লিখি, 5 is factorial of 5 is equal to 120, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এই পাঁচটা যদি গুণ করি তাহলে 120 আসে। আমি যদি 4 গুণ করি, 4 লিখি, ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24, মানে কিরকম, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে 4 গুণ করলে 24, এভাবে ফ্যাক্টোরিয়াল বের করি। এটা একদম সহজ, আপনারা দেখলে বুঝবেন। এখানে আমি প্রিন্ট করার জন্য এন্টার এন্ড ইন্টিজার লিখছি, আমি ইন্টিজার n i দুইটা নিলাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 নিয়ে রাখলাম। কেন নিয়ে রাখলাম, তার আগে আমি যে নম্বরটা আমি বসাবো, আমি যে 4 লিখলাম সেটা রিড করার জন্য আমি স্ক্যানএফ ইউজ করলাম। স্ক্যানএফ এর কাজ হচ্ছে রিড করা, কোনো আমি ইন্টিজার মান দিলে রিড করার জন্য। পার্সেন্ট ডি কেন দিছে, ইন্টিজার ভ্যালু বলে। যদি এটা ফ্লোট হইতো, মানে ভগ্নাংশ বা দশমিক হতো, তাহলে এটা পার্সেন্ট এফ হইতো। আর এন্ড মানে এখানে আমি যে ইন্টিজার এন নিলাম সেটা এখানে কাউন্ট করছে। এবার আমি এখানে একটা কমন লিখছি, শো এরর ইফ দ্য ইউজার এন্ট্রিস এ নেগেটিভ ইন্টিজার। আমি যদি এখানে -1 দিই, কি লিখছে, এরর ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ডাজন্ট এক্সিস্ট। এটা শো করার জন্য আমি এখানে ইফ এলস রুল ইউজ করলাম। এন এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এই মেসেজটা শো করবে, আর যদি এলস এন এর মান যদি পজিটিভ হয় তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করবে। কন্ডিশন কি, i is equal to 1, i less than equal n, লেস দেন ইকুয়াল n মানে আমি যে 4 লিখলাম, 4টা যে কাউন্ট করতেছে, তো এখানে i টা 4 বার ঘুরবে। এটা হচ্ছে লুপ, এটা ফর লুপ হচ্ছে 4 বার ঘুরবে। তো i এর মান প্রথমে 1, 1 এখানে প্লাস প্লাস i মানে ইনক্রিমেন্ট হতে থাকবে। ফ্যাক্ট ইজ ইকুয়াল টু আমি অলরেডি 1 নিয়ে রাখলাম, তো এখানে ফ্যাক্ট ইনটু ইকুয়াল মানে হচ্ছে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু
ফ্যাক্ট ইন্টু আই, মানে এটাকে আমরা যদি বড় করে লিখি তাহলে এরকম ফ্যাক্ট ইজ ইকুয়াল টু FACT, ফ্যাক্ট ইন্টু আই। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। আমি যদি এটা মুছে ফেলি তা আমার এয়া সেমই থাকবে। আমি রান করলে আমি যদি 4 লিখি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 24, এটাই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার আসি ফিবোনাক্কি মান বের করার প্রোগ্রাম। ফিবোনাক্কি কি? ফিবোনাক্কি হচ্ছে একটা সিরিজ যা হচ্ছে প্রত্যেকটা ইয়ার যোগফল, একটা ধারার যোগফল, অনন্তর ধারা পড়ছিলাম না আমরা, সেটা। আমি যদি এখানে 5 লিখি, 5-এর ধারা হচ্ছে এটা ফিবোনাক্কি সিরিজ। 0 থেকে শুরু হবে, প্রত্যেকটা সংখ্যা 0 থেকে শুরু হয়। 0-এর সাথে 1 যোগ করলে 1, 0 এবং 1 দিয়ে শুরু হয়। 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, আবার 1-এর সাথে 2 যোগ করলে 3, মানে পরবর্তী সংখ্যাটা আসবে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের মাধ্যমে। এটাই হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এখানে 3 পর্যন্ত কেন আছে? কারণ আমি 5 পর্যন্ত লিখছি, এই জন্য 0, 1, 2, 3, 4, 5, এখানে মোট 5 বার আছে এই জন্য। আমি যদি এখানে আরো বেশি লিখতাম, মানে যদি আমি এটা 20 লিখতাম তাহলে 20 বার দেখাইতো। 0 থেকে একেবারে এরকম যোগ করে 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 4181 আসছে, মানে 1597 সাথে 2584 যোগ করলে 4181। এটাও কিছু লজিক ব্যবহার করছে। ইন্টিজার IN ধরলাম, প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 1, এই দুইটা থাকবে শুরু করার জন্য। তা পরবর্তী সংখ্যা মানে যেহেতু পরবর্তী সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, তা নেক্সট টার্ম ইজ ইকুয়াল টু T1 প্লাস T2, এই কন্ডিশনটা দিয়ে দিলাম। এবার আমি আমার নম্বর কতবার পর্যন্ত করবে এটা বসাই দিলাম। n টার্মস, মানে আমি 5 লিখছি, 5 বার করবে। তো 5 বার করার পর ফিবোনাক্কি সিরিজ %d 0 1 ধরলো, প্রিন্ট দ্য ফার্স্ট 2 টার্মস লিখছে এখানে। তারপর লুপ ব্যবহার করলাম। লুপের কাজ হচ্ছে যতবার লিখছি ততবার ঘুরবে। আমি 5 লিখছি এই জন্য i less than equal n, মানে i less than equal 5, i এর মান 3 কেন নিলাম? যেহেতু T1 এবং T2 দুই ধরে ফেলছি, এই জন্য i এর মান 3 প্লাস প্লাস i। তো এখন আমি যদি প্রিন্ট করি, নেক্সট টার্ম প্রিন্ট করবে, মানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হওয়ার কথা না? তো এখানে এটাই করলো, T1 এর মান T2 হয়ে যাবে, তারপর T2 এর মান নেক্সট টার্ম হয়ে যাবে, নেক্সট টার্মের মান T1 প্লাস T2, মানে আমি এখানে 5 দিলাম, 0 1 অলরেডি বসে গেছে, এরপরের মান আসছে 1। এখন 2 কেমনে আসতেছে? এটা 0টা T1 ছিল আর 1টা ছিল T2, আর 1 এই 1টা হচ্ছে যে নেক্সট টার্ম। এখন আমি যখন লুপ ব্যবহার করব, এখন এই 1টা হয়ে যাবে যে, মানে T2টা হয়ে যাবে যে T1, এই জন্য T1 is equal to T2 লিখছে, T2টা T1 হয়ে যাচ্ছে, আর T2 নেক্সট টার্মটা T2 হয়ে যাচ্ছে, মানে এই 1টা এইটা নেক্সট টার্ম ছিল যে এটা T2 হয়ে যাচ্ছে, এবং নেক্সট টার্ম মানে এই দুইটা আমরা যেটা পাইছি এটা এখন নেক্সট টার্ম, T1 plus T2 is equal to next term, মানে 1 plus 1 is equal to 2। এই আমরা এটা বের করার জন্য এইভাবে কন্ডিশন দিলাম, এই 3টা লাইন ব্যবহার করলাম। এটা মনে রাখতে হবে আপনাদের করার সময়। এটাই শেষ। তো এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লেসন। আরো বিস্তারিত জানতে কতগুলো আমি ইউটিউবের রেফারেন্স দিব, যার মাধ্যমে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।